এই যে শ্যাম, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? হ্যাঁ দাদা বল না, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? এই রান্নাঘরটা নিয়ে তোর বউ আর আমার ওই বউ সুমিত্রার মধ্যে রোজ ঝামেলা হচ্ছে। আমি সারাদিন মাঠে খাটি, ফিরে এসে শান্তি পাই না একটুও। তোর কমলা আমার বউকে রান্নাঘরে ঢুকতেই দিতে চায় না। বাবা মরে যাবার সময় জমি ভাগ করে গেছেন, কিন্তু এই রান্নাঘরটা ভাগ করতে পারেননি। এটা তো আমাদের দোষ না, কিন্তু এভাবে তো আর চলতে পারে না। তুই বল কি করা যায়? কমলা বলে তোমার বউ রান্নাঘরটা নোংরা করে রাখে, জিনিসপত্র এলোমেলো করে। তুমি জানো আমি আলাদা রান্নাঘর বানিয়ে দিতে পারি, আমার সামর্থ্য আছে। কিন্তু বাবা চলে গেছেন, এই রান্নাঘরটা দুই ভাইয়ের মিলনের জায়গা, ভাঙবি না। বাবার কথার মান রাখতে চাই, তাই জন্যই তো আমিও কিছু করতে পারছি না। তুমি বরং সুমিত্রা বৌদিকে একটু বুঝিয়ে বলো, কমলার সাথে সময় ভাগ করে দিক। সকালে একজন, বিকেলে একজন সময় করে ব্যবহার করবে, তাহলে ঝামেলা কমবে। আর দাদা, তোমাকে একটা কথা বলি, আমাদের মধ্যে যেন কোনো দূরত্ব না আসে। তোর কথা ঠিক আছে শ্যাম, টাকা পয়সার তফাৎ আছে, কিন্তু আমরা তো এক মায়ের ছেলে। কিন্তু দেখ, এইভাবে আর কতদিন আমরা থাকতে পারি? আমরা তো মনে হয় না বেশি দিন পারবো। আবার তুমি সকাল সকাল রান্নাঘর দখল করে বসেছো। আমি বলেছিলাম না সকালটা আমার সময়? তোমার রান্নার হাঁড়িকুড়ি দেখো কেমন কালো হয়ে গেছে। আমার ঝকঝকে রান্নাঘরে তোমার এই ভাঙা জিনিসপত্র দেখলে আমার গাটা একেবারে ঘিন ঘিন করে। কমলা, তুমি একটু মুখ সামলে কথা বলো। এই রান্নাঘর শুধু তোমার একার নয়, আমারও। শ্বশুর মশাই দুই ভাইয়ের জন্য রেখে গেছেন এটা। আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলে আমার অধিকার কম নয়। তুমি সারাদিন শহরে কেনা ঝলমলে জিনিসপত্র দিয়ে রান্নাঘর সাজাও, আর আমার ভাঙা হাঁড়ি দেখলে নাক সিটকাও। সেটা তো হতে পারে না। তোমার সংসারে তো কিচ্ছু নেই, তাই বলে আমার রান্নাঘরটাও নোংরা করবে? গতকাল তোমার মেয়ে গুড়িয়া আমার মশলার বয়ামে হাত দিয়েছে, একটা বয়াম ভেঙেও ফেলেছে। তোমরা তো দরিদ্র মানুষ, ছোট ছোট জিনিসের দাম তোমরা বোঝো না। দাম না বুঝতে পারি, কিন্তু এই ভাঙা হাড়িতেই আমি আমার পরিবারের পেট ভরাই, সেটাও তো সম্মানের। আর গুড়িয়া ছোট মেয়ে, সে বুঝে করেনি। তুমি বরং তোমার বয়াম ওপরে তুলে রাখতে, তাহলে ওর হাতে পড়তো না। তুমি ধনী বলে আমাকে তুচ্ছ করার অধিকার তোমাকে কেউ দেয়নি কমলা। অধিকার? তুমি অধিকারের কথা বলছো? তুমি দেখে নিও, একদিন এই রান্নাঘর থেকে তোমাকে সরাবো আমি, তখন বুঝবে অধিকার কাকে বলে। গুড়িয়ার অবস্থা দেখো, বিকেলে মেয়েটা রান্নাঘরের দিকে গিয়েছিল, ফিরে আসার পর থেকে পেটের যন্ত্রণায় ছটফট করছে। সে কি হঠাৎ করে এমন হলো কেন? ও কি কিছু খেয়েছিল নাকি নাকি অন্য কিছু হলো? আমি ওর মুখে শুনলাম প্রচন্ড ঝালের গন্ধ পেলাম। কেউ ওকে কাঁচা লঙ্কা বাটা খাইয়ে দিয়েছে নিশ্চয়ই। ঝাল খাইয়ে দিয়েছে? কিন্তু কে করবে এমন কাজ? একটু ভেবে দেখো, কে পারে এই নিষ্ঠুর কাজটা করতে? কমলাই করেছে, আমি নিশ্চিত। এটা তুমি একটু বেশি বেশি বলে ফেলছো। ছোট বউ শুধু শুধু এরকম করতে যাবে কেন? আমি কিছুই বেশি বলছি না। ও আমার মেয়ের ওপর রাগ ঝাড়ছে, কারণ গুড়িয়া ওর মশলার বয়াম ভেঙেছিল। একটা ছোট্ট মেয়ের সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে? ওর বুকে কি মায়া দয়া কিচ্ছু নেই? কি বলছো তুমি সুমিত্রা? কমলা এত খারাপ হবে? সত্যি ও কি করেছে, নাকি গুড়িয়া নিজে কিছু খেয়ে ফেলেছে? ছোট মেয়ে তো যাই পায় তাই মুখে দেয়। আমি শ্যামকে বলতে পারি, কিন্তু নিশ্চিত না হয়ে অভিযোগ করলে দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে। তুমি কি নিজের চোখে দেখেছো কমলাকে খাওয়াতে? নিজের চোখে দেখিনি, কিন্তু গুড়িয়া বলেছে ছোট মাতাকে সুন্দর খাবার দিয়েছে। একটা 3 বছরের মেয়ে মিথ্যে বলবে কেন? তাহলে এখন আমি কি করব? তুমি এখনই শ্যামসুন্দরকে গিয়ে বলো, নইলে নইলে আমি নিজে বলবো। আমার মেয়ের গায়ে হাত দিতে আমি কাউকে ছাড়বো না, সে যত বড় লোকের বউই হোক না কেন। ঠিক আছে, আমি এখনই শ্যামের কাছে যাচ্ছি, কিন্তু মাথা ঠান্ডা রাখো সুমিত্রা, আর মেয়েটাকে একটু দেখো। শ্যাম, তোর সাথে আমার কথা আছে। আমি এতক্ষণ তো কাজ থেকে ফেরবার জন্য অপেক্ষা করছিলাম। ওরে বাবা, কাজ থেকে ফিরতে না ফিরতেই তোমার সাথে কথা বলতে হবে? কি কথা বলো শুনি। তোর বউ আমার 3 বছরের মেয়েকে কাঁচা লঙ্কা খাইয়ে দিয়েছে। মেয়েটা পেটে যন্ত্রণায় ছটফট করছে, কান্নায় গলা ভেঙে গেছে। আমার বউ এই কাজ করেছে? আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তুমি কি ওকে গিয়ে জিজ্ঞাসা করেছিলে? তোর বউকে আমি কিছু বলিনি, তোকে বলতে এলাম। তুই ওকে সামলা, নইলে আমি নিজে সামলাবো। একটা ছোট্ট মেয়ের সাথে এরকম ব্যবহার কোনো মানুষ করতে পারে? ও কি মানুষ না পশু? তুই নিজে বল, এটা কি ঠিক হয়েছে? আমার মেয়ের কি দোষ ছিল? একটা বয়াম ভেঙে গেছে বলে এই প্রতিশোধ? আমরা গরিব, তাই আমাদের মেয়েকেও এইভাবে কষ্ট দিতে হবে? দাঁড়াও দাদা, তুমি একতরফা কমলাকে দোষ দিচ্ছ। তোমার বউ হয়তো ভুল বুঝেছে।
গুড়িয়া ছোট মেয়ে, হয়তো নিজেই কিছু মুখে দিয়ে ফেলেছে, আর তুমি এসে সোজা আমার বউকে পশু বলছো? আজকে যদি তোর একটা ছোট মেয়ে থাকতো আর যদি আমি এরকম করতাম, তাহলে তুই আমাকে কি বলতিস? মানুষ বলতিস না পশু? এটা কি ঠিক হচ্ছে দাদা? কমলা যাই হোক আমার বউ, তাকে অপমান করলে আমিও চুপ করে থাকবো না। তোমার বউ রোজ রান্নাঘর নিয়ে ঝামেলা করে, সেটা কি আমি তোমাকে এসে বলি? তুমি বরং তোমার ঘরের দিকে দেখো, আর তোমার মেয়েকে বলো অন্যের জিনিসে হাত না দিতে। তুই আমার মেয়ের দোষ দিচ্ছিস? তোর টাকা তোর মাথায় উঠেছে শ্যাম। ঠিক আছে, আজকে থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই তোর বাড়ি দেখ, আমি আমার বাড়ি দেখি। যত সব। তুমি যা ভালো বুঝো করো দাদা, আমি আমার বউকে অন্যায়ভাবে দোষ দিতে রাজি না। আমার আমার ছেলে, আমার বিক্রম, কে মারলো আমার ছেলেকে? এই রান্নাঘরের পাশে আমার ছেলে মরে পড়ে আছে, কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি। আমরাও তো অবাক, সকালবেলায় উঠে দেখছি এইভাবে পড়ে আছে। এটা কার রান্নাঘর? কে এই রান্নাঘরের মালিক? আমি জানতে চাই কেন আমার ছেলে এখানে এসেছিল, কে তাকে ডেকে এনেছিল। কিন্তু জমিদার বাবু, ওনাকে তো মনে হচ্ছে সাপে কামড়েছে। কে ডেকে আনবে এখানে শুধু শুধু? আর কালকে রাতে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, সবাই ঘর বন্ধ করে ঘুমাচ্ছিলাম। সাপে কামড়েছে বলছো? কিন্তু এই রান্নাঘরের আশেপাশে এত ঝোপঝাড়, এত ময়লা আবর্জনা, সাপ আসবে না তো কি হবে? যার এই রান্নাঘর, সেই দায়ী আমার ছেলের মৃত্যুর জন্য। আমি তাকে ছাড়বো না, গ্রাম থেকে তাকে তাড়াবো। ঠাকুরদাস বাবু, আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু এই রান্নাঘরটা আমাদের দুই ভাইয়ের। বাবা রেখে গেছেন, ভাগ করা হয়নি। বিক্রম বাবু কেন এখানে এসেছিলেন রাত্রিবেলায় সেটা আমরা কেউ জানি না। চুপ করো, দোষ নেই। আমার ছেলে তোমাদের রান্নাঘরের পাশে মরে পড়ে আছে, আর তোমরা বলছো দোষ নেই। আমি বলছি এই রান্নাঘরের যে আসল মালিক, তাকে আমি গ্রাম থেকে উচ্ছেদ করব। এই তারপর ব্যাপারটা কি হলো? আমি তো অফিসে চলে গেলাম, কিছু তো জানতে পারলাম না। ঠাকুরদাস বাবু বলেছেন রান্নাঘরের মালিককে গ্রাম থেকে তাড়াবেন। তাহলে তো মহা মুশকিল হয়ে গেল, আমাদের তো বিপদ সামনে বলতে হবে। শুধু শুধু আমাদেরকে সন্দেহ করছেন নাকি জমিদার বাবু? আরে বিপদ কি, এটা আমাদের জন্য সুযোগ। আমরা যদি বলি এই রান্নাঘরটা দাদাদের, তাহলে ওরা গ্রাম ছাড়বে, তারপর পুরো রান্নাঘরটা আমাদের হয়ে যাবে। কিন্তু শুধু শুধু ওদের দোষ দিয়ে কি হবে? সত্যি তো এটাই যে ওটা আমাদের দুজনকারই ভাগাভাগি আছে, তাহলে শুধু শুধু মিথ্যে বলবো? তুমি আর দয়া দেখিও না তো। ওই সুমিত্রার চোখের বিষ আর সহ্য হচ্ছে না আমার। রোজ রান্নাঘরে গেলে ওর মুখ দেখতে হয়, ওর ভাঙা হাঁড়ি দেখতে হয়। ওরা চলে গেলে আমরা শান্তিতে থাকতে পারবো। তুমি শুধু আমার সাথে থাকো, বাকিটা আমি সামলাবো। তুমি বুঝতে পারছো না, দাদার ছোট মেয়ে আছে, ওরা কোথায় যাবে? বর্ষাকাল চলছে, এই সময় ওদের বের করে দিলে কোথায় থাকবে? আমি এটা সমর্থন করতে পারছি না কমলা। তুমি সব সময় ওদের পক্ষে। আচ্ছা বলো, সেদিন তোমার দাদা এসে আমাকে পশু বলেছিল, তোমার তখন মায়া জাগেনি? আমি তোমার বউ, আমার সম্মান তুমি রক্ষা করবে না তো কে করবে শুনি? ঝগড়া করা আলাদা ব্যাপার, আর এটা মানুষের জীবন নিয়ে খেলা। না না, আমি কিছু করতে পারবো না, আমার ভীষণ খারাপ লাগছে। তুমি কিচ্ছু না করো, আমি নিজেই করব। ঠাকুরদাস বাবুকে আমি বলবো সুমিত্রাই বিক্রমকে ডেকে এনেছিল রান্নাঘরে খাবার খাওয়াতে। আমাকে আটকানোর চেষ্টা করো না। তোমার দাদা আমাকে অপমান করেছে না, তার শাস্তি এবার পাবে ও। কমলা তুমি এমন করো না, এতে বিপদ হবে। বিপদ হবে ওদের, আমাদের নয়। কি ব্যাপার? এরকম দুঃখের দিনে তোমার আবার কি প্রয়োজন আমার কাছে? এখন আমি কোনো রকম সাহায্য করতে পারবো না, আমার মন মেজাজ ভালো নেই। ঠাকুরদাস বাবু, আমি জমিদার বাড়িতে আসতে চাইনি, কিন্তু আমার বিবেক আমাকে চুপ করে থাকতে দিচ্ছে না। আপনার ছেলে বিক্রম বাবু সেই রাতে কেন ওই রান্নাঘরের কাছে গিয়েছিল সেটা আমি জানি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমাদের পাশের বাড়ির সুমিত্রা, সেই বিক্রম বাবুকে ডেকেছিল। সুমিত্রা বলেছিল সে বিক্রম বাবুকে রান্না করে খাওয়াবে। বিক্রম বাবু মাঝে মাঝে ওই রান্নাঘরে আসতেন, সুমিত্রার হাতে রান্না খেতেন। কিন্তু আমি তো এসব ব্যাপারে কিছু জানতাম না। ঘটনাটা লুকিয়ে লুকিয়ে ঘটতো। সেই রাতেও সুমিত্রাই তাকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে সুমিত্রা যায়নি, আর বিক্রম বাবু সেখানে একা বসেছিলেন। আমি এসব জানতাম, কিন্তু ভয়ে বলিনি। এখন আর চুপ থাকতে পারছি না। আমার ছেলে হয়তো ভালো ছিল না, মদ খেত, ঘুরে বেড়াতো, কিন্তু তাই বলে ওকে এভাবে মরতে হবে? সুমিত্রা যদি না ডাকতো, আমার ছেলে সেখানে যেত না, সাপও কামড়াতো না।
আপনি ওদের আর ওখানে রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে উচ্ছেদ করে দিন। আমি এখনই ওদের উচ্ছেদ করব। রামপ্রসাদের পুরো পরিবারকে গ্রাম থেকে বের করে দেব এই মুহূর্তে। আমি আপনাকে এসব বলেছি, আপনি যেন আবার বলতে যাবেন না, তাহলে কিন্তু আমার নামে দোষ দিয়ে আমার অপমান করবে। কোনো চিন্তা করতে হবে না তোমাকে। তুমি যে আমার এত বড় উপকার করেছো এটাই অনেক। এর পরের কাজ আমার। দয়া করুন বাবু, দয়া করুন। আমার একমাত্র মেয়েকে নিয়ে বৃষ্টির সময় কোথায় যাব বাবু? আমাদের দিকটা একবার ভেবে দেখুন। আমি কোনো কথা শুনতে চাই না। শেষবার বললাম চলে যাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোরাই ষড়যন্ত্র করে আমার ছেলেকে হত্যা করেছিস। আমি এত সহজে তোকে ছেড়ে দেব না। কোথায় যাব আমরা? এই বর্ষায়, এই ঝড়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো? আমি বিক্রম বাবুকে ডাকিনি, আমি সত্যি বলছি। কে এই মিথ্যে কথা বলেছে ঠাকুরদাস বাবুকে? সুমিত্রা, আমি জানি তুমি নির্দোষ, তোমাকে আমি চিনি, তুমি এসব করতে পারো না। কিন্তু তোমার নামে বাবুকে সব উল্টোপাল্টা কথা কে বললো? কমলাই করেছে, আমি জানি। সেই আমাকে ফাঁসিয়েছে। আমাকে এই বাড়ি থেকে সরানোর জন্য সে যে কোনো কিছু করতে পারে। কিন্তু তোমার ভাই, সেও কি চুপ করে দেখছে? সেও কি জানে তোমার নিজের ভাই তোমাকে বাঁচাতে এলো না? এখন তর্ক করবার সময় নয়। আগে গুড়িয়াকে কোথাও নিরাপদে রাখতে হবে। বৃষ্টি বাড়ছে, নদীর জল উঠছে। চলো, গ্রামের বাইরে ওই বড় বটগাছটা আছে, সেখানেই আশ্রয় নিই। গাছের ওপর আশ্রয় নেবে? যদি ভেঙে পড়ে যায় তাহলে কি হবে? গাছটা মজবুত, শতবর্ষী গাছ, উঁচুতে ডালে মাচান বানানো যাবে। বন্যার জল সেখানে পৌঁছাবে না। আমি আগেও দেখেছি বন্যার সময় গ্রামের লোক ওই গাছে আশ্রয় নেয়। চলো চলো, দেরি করো না, চলো। চলো, ওপরওয়ালা সব দেখছেন। একদিন নিশ্চয়ই সত্য প্রকাশ পাবে। ওপরওয়ালা সব কিছু ঠিক করে দেবেন। সুমিত্রা, তুমি গাছের উপরেও রান্না করতে পারো, এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাহবা দেওয়ার সময় নয় এখন। বন্যার জল বাড়ছে, গতকালের চেয়ে আজ আরো ওপরে উঠেছে। গ্রামের দিকে তাকিয়ে দেখো, কত বাড়ি ডুবে গেছে। নিচে সব জল, চারিদিকে জল। গুড়িয়া ঘুমিয়ে পড়েছে, ওর জ্বরটা কমেছে একটু। তুমি সেই ওষুধি পাতা দিয়েছিলে, তাতে কাজ হয়েছে মনে হচ্ছে। তোমার মতো বউ পেয়ে আমি ধন্য সুমিত্রা, সত্যি বলছি। কিন্তু এদিকের যা অবস্থা, শ্যামসুন্দরদের বাড়িটাও তো নিচু জায়গায়, ওদের কি হবে? কমলা আমার সাথে অন্যায় করেছে, কিন্তু আমি ওর ক্ষতি চাই না। ওরাও তো মানুষ। আর গুড়িয়ার ছোট কাকু তোমার ভাই, তুমিও তো চিন্তিত ওদের জন্য, বলো? চিন্তা তো হচ্ছেই। যতই হোক শ্যাম আমার ভাই, রক্তে টান আছে আমার সাথে। কমলা যাই করুক, শ্যামের তো দোষ ছিল না। ও বাধা দিতে চেয়েছিল, আমি জানি, কিন্তু কমলার জেদের কাছে হেরে গেছে। মানুষের অহংকার আর মিথ্যে একসময় মানুষকে যে কোথায় নামিয়ে নিয়ে আসে, সেটা হয়তো বুঝতে পারছে না। আচ্ছা সুমিত্রা, ভাতের চালটা কম পড়ছে কি? আর কতদিন চলবে জানি না। একটু আধটু বাঁচিয়ে রান্না করো। বৃষ্টিটি না থামলে আমাদের আরো কয়েকদিন এই গাছেই কাটাতে হবে। ওপরওয়ালাই ভরসা। তিনি যখন এই গাছটা দিয়েছেন আশ্রয়ের জন্য, বাকিটাও দেবেন। বাঁচাও আমাকে, বাঁচাও, উদ্ধার করো, এখান থেকে বাঁচাও। ওঠো, ওঠো তো, কে যেন চিৎকার করছে, শোনো। সুমিত্রা, তোমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখছো। এখন ঘুমিয়ে পড়ো, কোথাও কিছু শব্দ শোনা যাচ্ছে না। না গো না, কেউ ভেসে যাচ্ছে। ওদিকে দেখো, দুজন মানুষ জলের স্রোতে ভেসে আসছে। ওর একটা কাঠের টুকরো ধরে আছে। আমাদের কিছু করতে হবে, নইলে যে ওরা ডুবে মরবে। দড়ি, হ্যাঁ হ্যাঁ, ওই দড়িটা আমাকে দাও, তাড়াতাড়ি দাও। সুমিত্রা, এত স্রোতে কি করবে? নেমো না, তুমিও ভেসে যাবে। দাঁড়াও দাঁড়াও, দড়িটা ছুঁড়ে দিচ্ছি আমি। এই দড়ি ধরো, দড়ি ধরে এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, ধরতে পারছে। টানো 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 টানো। এই তো এই তো এই তো এই তো আসছে আসছে। সুমিত্রা সুমিত্রা, এই তো কমলা। কমলা, কমলা, চোখ খোলো। ওপরওয়ালা, ওপরওয়ালা, ওদের বাঁচিয়ে দাও। ও মনে হচ্ছে ঠান্ডায় আর ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ওকে তাড়াতাড়ি নিয়ে যাও ঘরের মধ্যে। ওকে সুস্থ করতে হবে তাড়াতাড়ি। আর ভাই, তুই আমার সাথে আয়। দিদি ভাই, দিদি ভাই, তুমি তুমি আমাকে বাঁচালে। আমি তোমার সাথে এত খারাপ করেছি, তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি, তোমার বিরুদ্ধে মিথ্যে বলেছি, আর তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো তোমার শত্রু, আমি তো তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম। কমলা, থাক এসব কথা। তুমি এখন দুর্বল, বিশ্রাম নাও। আমি তোমাকে বাঁচিয়েছি কারণ তুমি আমার পরিবারের মানুষ।
তুমি আমার ছোট বোনের মতো। তুমি আমার সাথে যাই করো, আমি তো তোমাকে মরতে দিতে পারি না। আমি তোমার সংসার উজাড় করেছি, আর তুমি তুমি সেই আমাকেই জল থেকে তুলে আনলে। আমি তোমার চেয়ে অনেক ধনী ছিলাম, কিন্তু আজ বুঝছি আসল সম্পদ তোমার কাছে আছে, আমার কাছে নেই। তুমি যা করেছো তার শাস্তি ওপরওয়ালা দিয়েছেন। তোমার বাড়ি ডুবে গেছে, তোমার সব ধনসম্পদ জলে গেছে। এখন এসব কথা বাদ দাও, তুমি এখন সুস্থ হয়ে যাও। সুমিত্রা দিদি, আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার পায়ে পড়ছি। আমি ঠাকুরদাস বাবুকে গিয়ে সব সত্যি বলবো, তোমাকে মুক্ত করব। এই মিথ্যে অভিযোগ থেকে আমি মুক্ত করব তোমায়। আমি যা যা করেছি আমার নিজের স্বার্থের জন্য, যা কিছু ভুল করেছি সব সব আমি ঠিক করে দেব। ঠাকুরদাস বাবু, আমি আজ আপনার কাছে সত্যি কথা বলতে এসেছি। সত্যি কথা? কি সত্যি কথা বলো তো? সেদিন আমি আপনাকে যা যা বলেছিলাম সব মিথ্যে। সুমিত্রা আপনার ছেলেকে ডাকেনি, সুমিত্রার কোনো দোষ ছিল না। আমি হিংসায় অন্ধ হয়ে সুমিত্রাকে ফাঁসিয়ে দিয়েছিলাম। তার মানে কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ জমিদার বাবু, আমি ঠিকই বলছি। ওই রান্নাঘরটা আমি একা দখল করতে চেয়েছিলাম, সুমিত্রাকে সরিয়ে দিতে চেয়েছিলাম, তাই ওর নামে মিথ্যে বলেছিলাম আপনাকে। আপনার ছেলে নিজেই সেই রাতে মদ খেয়ে ওখানে এসে শুয়ে পড়েছিলেন, সুমিত্রা ওকে ডাকেনি। তাহলে তুমি সেদিন মিথ্যে কথা বললে কেন? কিসের স্বার্থে তুমি মিথ্যে কথা বললে? আর তুমি আজকেই বা আমাকে সত্যি কথা বলতে এসেছো কেন? আমি মহাপাপ করেছি বাবু, সুমিত্রা দিদির সংসার ভেঙেছি, কিন্তু সেই সুমিত্রা দিদি বন্যার জলে আমাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে। আমি যার ক্ষতি করেছি সেই আমাকে প্রাণ দিয়ে বাঁচিয়েছে। আমি আমার অপরাধ স্বীকার করছি, আমাকে যে শাস্তি দেবেন দিন, আমি মাথা পেতে নেব। তুমি মিথ্যে বলেছিলে। আমি একটি নির্দোষ পরিবারকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি তোমার মিথ্যের উপর ভরসা করে। আমিও দোষী, তুমিও দোষী। আমাকে নিজের ভুল শোধরাতে হবে। তুমি যাও, আমি নিজে গিয়ে রামপ্রসাদের পরিবারকে ফিরিয়ে আনবো। দোষ নেবেন না বাবু, অহংকারের বশবর্তী হয়ে আমি ভুল কাজ করে ফেলেছিলাম। এরকম কাজ আমি আর কোনো দিন করব না। আমাকে ক্ষমা করে দেবেন বাবু, ক্ষমা করে দেবেন। জমিদার বাবু, আমরা কি দোষ করেছি জানি না, কিন্তু আপনি যেমন বলেছিলেন আমরা গ্রামে আর প্রবেশ করিনি কোনোদিন। আমরা নিজেদের মতোই আছি। রামপ্রসাদ, সুমিত্রা মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি একটি মিথ্যে কথায় বিশ্বাস করে তোমাদের গ্রাম থেকে বের করে দিয়েছিলাম। আপনি কি বলছেন বাবু? আপনি আমাদের থেকে অনেক উচ্চ বংশীয়, আপনি শুধু শুধু আমাদের কাছে ক্ষমা চাইবেন না? না 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 না, শুধু শুধু না। আমার ছেলে বিক্রম কুলাঙ্গার ছিল, সেটা আমি স্বীকার করছি সবার সামনে। সে মদ খেয়ে নিজেই ওখানে গিয়ে শুয়ে পড়েছিল। তার মৃত্যুতে তোমাদের কোনো দোষ নেই। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাদের কিছু জিনিস দিতে চাই। বাবু, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা এই বেশ ভালো আছি। শুধু গ্রামবাসীর সামনে আমাদের দোষ যে নেই এটা স্বীকার করলেন, এটাই অনেক। শোনো, আমার উত্তরাধিকার কেউ নেই। আমার জমিদারির একটা অংশ, 10 বিঘে জমি আমি তোমাদের নামে লিখে দিচ্ছি। তোমরা নতুন করে বাড়ি বানাও, নতুন করে সংসার শুরু করো। ঠাকুরদাস বাবু, আমরা নিতে পারবো না। আমরা গরিব মানুষ, পরের দয়ায় চলতে চাই না, শুধু আমাদের গ্রামে ফিরতে চাই, সেটাই যথেষ্ট। আমার ঘর বাড়ি ডুবে গেছে, নতুন করে গড়ে নেব নিজেদের পরিশ্রমে। তুমি না বললে আমি শুনবো না। আজকে কমলা যদি আমার কানে বিষ না ঢালতো আমার চরম দুঃখের সময়, তাহলে হয়তো আমি এমন সিদ্ধান্ত কোনো দিন নিতাম না। আর কমলাকে আমি ক্ষমা করে দিয়েছি, ও আমার পরিবারেরই মানুষ। একা একা কেউ বাঁচতে পারে না, পরিবার থাকলেই মানুষ বাঁচে। আজকে বন্যার জলে সেই রান্নাঘর ভেসে গিয়েছে, অতএব যে জিনিস নিয়ে ঝগড়া ছিল সেটা আর হবে না। জমিটা রাখো মা, আমার ছেলে নেই, কাকে দেব? তোমরাই আমার সন্তান। আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাব। এই জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবো না। বাকি জীবনটা একাই থাকবো সন্ন্যাসী হয়ে।